তো এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা থেকে আপনাদের সিনিয়র থাকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মলিন। উনি আসাতে আমরা আরো খুশি হয়েছি। তো আমি আলোচনা পরে কন্টিনিউ করব আরো। তো আমি এ পর্যায়ে প্রথমেই মানে অন্য কোনো সিরিয়াল বা ধারাবাহিকতা রক্ষা না করে আমি উপজেলা নির্বাহী অফিসারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত, বিশেষত আমাদের উদ্যোক্তা কর্তৃক আয়োজিত আজকের এই মৎস্য সপ্তাহ 2025 উপলক্ষে মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিনিয়র মৎস্য অফিসার মহোদয়, উপস্থিত আছেন একজন সফল মৎস্য উদ্যোক্তা, নিউ ফিশারিজ নিউ ওয়ে ফিশারিজ পুরোটা একটু বলেন। নিউ ওয়ে ফিশারিজ মৎস্য হ্যাচারি এবং কনজারভেশন সেন্টার এর উদ্যোক্তা জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম সুমন। আমাদের কাছে উপস্থিত আছেন আরো একজন সফল মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য চাষী আমার সামনে উপবিষ্ট আমাদের কাটাবাড়ি ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত বিশেষত উদ্যোক্তা এবং মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য চাষী বা মৎস্য ব্যবসার সাথে সম্পৃক্ত অন্যান্য সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, আদাব। মৎস্য হ্যাচারি আসলে আমার দেখা মানে রিয়েল লাইফে খুব কম মৎস্য হ্যাচারি দেখেছি, তবে এইরকম একটা সমৃদ্ধ মৎস্য হ্যাচারি গোবিন্দগঞ্জের মতো জায়গায় আছে, এটা আসলে আমার মানে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার জন্য আমি মনে করি একটা গৌরবের বিষয়। এবং আমরা দেখতে দেখতে যেটা আরো জানলাম যে আমাদের গোবিন্দগঞ্জ এলাকাটা একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ভাবে মানে একটা জিওগ্রাফিক্যাল ভাবে একটা অ্যাডভান্টেজ আছে কি, সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গেরও একটা সংযোগস্থলে এবং তার পাশাপাশি আমাদের এই রাজশাহী বিভাগেরও কিন্তু একটা মোটামুটি মানে এরপর থেকে তো শুরু হয়ে যায় রাজশাহী বিভাগ। তো সুতরাং এই জায়গা থেকে আমরা যেটা জানতে পারলাম যে আমাদের রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এবং রাজশাহী বিভাগেরও বিভিন্ন এলাকায় বোনা রেণু বোনা এরপরে ডিম এগুলি হচ্ছে আমাদের এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। তো আমরা অত্যন্ত আনন্দিত হব যদি এই মৎস্য ফিশারিজের এই হ্যাচারিটা আরো বেশি প্রসার লাভ করে এবং এক্সপোর্টের দিকে চলে যায়। আমরা জানি যে আমাদের এদিকে কিন্তু নেপাল বলেন, ভুটান বলেন, ভারত বলেন, এগুলো কিন্তু আমাদের এপাশ থেকে বেশ কাছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এক্সপোর্টের দিকে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনেরও অনেক সম্ভাবনা রয়েছে। আর আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের নতুন উদ্যোক্তা হিসেবে যারা চিন্তা করছেন বা এই ক্যারিয়ারকে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে আমাদের মৎস্যের মধ্যে আরো ডিটেলস হয়তো বলবেন। তো দু একটি কথা যেটা আমরা জানি যে আমাদের যে ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সে কিন্তু আমাদের মৎস্য সেক্টরে মানে সবচেয়ে বেশি দেওয়া আছে না, 10 লক্ষ টাকা পর্যন্ত। আপনি যদি বাৎসরিক আয় 10 লক্ষ টাকা, বাৎসরিক না বাৎসরিক আয় যদি 10 লক্ষ টাকা পর্যন্ত করেন এবং সেটা যদি মৎস্য সংক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার একটা কর রিবেটের একটা সুযোগ রয়েছে। অর্থাৎ এই পর্যন্ত আমাদের সাধারণত কি নাগরিকরা তো 3,75,000 টাকা পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কিছু মানুষজন এরা 4 লক্ষ বা 4,75,000 পর্যন্ত রিবেট পায়। কিন্তু মৎস্য চাষের সাথে যদি আবার সম্পৃক্ত থাকেন তাহলে কিন্তু আপনি বছরে 10 লক্ষ টাকার যদি ইনকাম করতে পারেন সেটাও কিন্তু আপনার কর বহির্ভূত সীমানার মধ্যে থাকে। তো এটা কিন্তু আপনাদের জন্য একটা অনেক বড় সুযোগ। আর তার পাশাপাশি আমাদের মৎস্য চাষ, এটা আমরা পুরো সপ্তাহ যদি আমরা বলে আসছি যে মৎস্য চাষ কিন্তু একই সাথে আমাদের আমিষের চাহিদা পূরণ করে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে। এর পাশাপাশি আমাদের কর্মসংস্থান সৃষ্টি করে। কর্মসংস্থান বলতে অর্থাৎ মৎস্য পেশার সাথে সম্পৃক্ত যারা আছেন, একদম আমাদের মৎস্য চাষি থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ী পর্যন্ত, এক্সপোর্টার পর্যন্ত সকলেই কিন্তু আমরা এই মৎস্য চাষের সাথে সম্পৃক্ত থেকে আমরা কর্মের সুযোগ করতে পারি। মানে আমাদের আনএমপ্লয়মেন্ট যে প্রবলেম, আমাদের রংপুর বিভাগে কিন্তু দেখা যাচ্ছে ওই ধরনের বড় কোনো শিল্প কলকারখানা এখনো গড়ে ওঠে নাই। আমরা আশাবাদী যে হয়তো আরো মানে দ্রুততম সময়ের মধ্যে এটা গড়ে উঠুক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গড়ে উঠছে তত এই পর্যন্ত আমাদের কিন্তু এই সেক্টরটা একটা সম্ভাবনাময় সেক্টর।
তার পাশাপাশি দেখেন এখান থেকে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। আমরা আমাদের সাধারণত আনস্কিলড বা স্কিলড যারা ম্যান পাওয়ার আছে, তারা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অথবা মিডল ইস্টের কান্ট্রি গুলো বলেন, তারা কিন্তু দেশের বাইরে যে অনেক সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে কষ্টের একটা জীবনযাপন করে বৈদেশিক মুদ্রাটা অর্জন করেন। কিন্তু আপনি যদি দেশে থেকেই এখান থেকে এক্সপোর্টের দিকে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি এই পেশাতে সম্পৃক্ত থেকে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। আর বৈদেশিক মুদ্রার আমাদের এখানে রিজার্ভে কি পরিমাণ ভূমিকা রয়েছে বা জিডিপিতে কি পরিমাণ ভূমিকা রয়েছে, এটা তো আমরা জানি সকলেই, যেটা বেশি। একই সাথে কিন্তু আমাদের তিনটা উদ্দেশ্য পূরণ হয়, আমাদের আংশিক চাহিদা পূরণ হয়, আমাদের কর্মসংস্থান তৈরি হয়, এবং তার পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। আর মৎস্য সেক্টর থেকে আমরা বারবার একটা কথা বলে থাকি যে মৎস্য সেক্টরের আমরা শুধু মনে করি যে ওই মাছ দিয়ে তরকারি তৈরি হয়, তাই না? আমরা ভাবি যে মাছ দিয়ে শুধু তরকারি তৈরি হয়, কিন্তু আসলে কিন্তু তা নয়। মাছের অনেকগুলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কিন্তু এখন তৈরি হচ্ছে। আপনারা একটু সার্চ করলেই দেখবেন যে আমাদের ভ্যালু অ্যাডেড এই প্রোডাক্ট গুলির মধ্যে নতুন নতুন যে প্রোডাক্ট গুলি তৈরি হচ্ছে, মাছের চিপ তৈরি হচ্ছে, মাছের রোল তৈরি হচ্ছে, মাছের স্ন্যাক্স তৈরি হচ্ছে, মাছের অনেক বাচ্চারা আছে যারা মাছ খেতে চায়, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কিন্তু তাদেরকে এই মাছটা খাওয়ানো যেতে পারে। এবং মাছের একটা সবচেয়ে বড় গুণ যেটা হচ্ছে যে অনেক ধরনের প্রোটিন সব বয়সী মানুষ খেতে পারে না। যেমন বৃদ্ধ বয়সে অনেক ধরনের ইনটেক করা যায় না, বা শিশু বয়সের মানুষজন কিন্তু অনেক ধরনের প্রোটিন খেতে পারে না। কিন্তু মাছ হচ্ছে এমন ধরনের একটা আমিষ যেটা আপনি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মোটামুটি সকলেই কিন্তু এটা সহজেই পরিপাকের মাধ্যমে, মানে হজম প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু খেতে পারে। তো এই ক্ষেত্রে মাছের প্রোটিনটা কিন্তু খুব ভালো ধরনের একটা প্রোটিন। আর বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা যায় যে এশিয়া অঞ্চলের মানুষের ব্রেনের ডেভেলপমেন্টের আরেকটা কারণ হচ্ছে মাছ, ফুড হ্যাবিটের মধ্যে মাছ রাখা। এই মাছ কিন্তু আপনার ব্রেন সেল গুলিকে অনেক বেশি সাপোর্টিভ করে তোলে, এবং এশিয়ান অঞ্চলের মানুষকে ধরে নেওয়া হয় বিভিন্ন গবেষণায় যে সবচেয়ে তারা বেশি বুদ্ধিমান। যদিও বুদ্ধিটাকে আপনি কি কাজে লাগাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, তাই না? তো এটার জন্য এই মাছের যে চাষটা বলেন বা মাছের যে খাদ্য তালিকায় রাখা বলেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশীয় চাহিদা, আমাদের দেশে তো প্রায় 18 কোটি মানুষের মতো আছে না? অফিসিয়ালি তো আমরা জানি যে কত 17 কোটি তো অফিসিয়ালি আছে। তার পাশাপাশি কিন্তু আনঅফিসিয়ালি কিছু ছিন্নমূল মানুষ থাকে যারা অনেক সময় আদমশুমারির মধ্যে আসে না। তো সেইটা যদি ধরি যে 18 কোটি বা এটার প্লাস থাকতে পারে, এই 18 কোটি মানুষের কিন্তু যেটা দেশীয় চাহিদা, এটাও কিন্তু একটা বড় বাজার, তাই না? মাছের জন্য এটা বড় বাজার। এবং আমাদের দেশে দেখবেন যে আপনার ঘরের খাবার দিয়ে যদি চিন্তা করেন, আমরা কিন্তু দেখবেন যে 3 বেলার কোনো না কোনো বেলা আমরা চেষ্টা করি মাছ রাখার জন্য, তাই না? সেক্ষেত্রে আমাদের দেশীয় চাহিদাও কিন্তু হিউজ। তো আমরা প্রত্যাশা করছি যে দেশি কিভাবে প্রসেস করে, মানে কিভাবে গঠন করেছে হ্যাচারির মতো একটা পরিবেশ। এবং আপনারা এখানেও দেখবেন যে ওনার যে পুকুরগুলি আছে এগুলি কিন্তু অনেকগুলি খনন করে নেওয়া, তাই না? তো সেই অর্থে কিন্তু আপনারা এটা করতে পারেন। পুকুর থাকতে হবে, মাছ চাষ করতে হলে এমন কোনো বিষয় নাই, আপনারা কিন্তু প্রাকৃতিক উপায়ে এটা গঠন করে নিতে পারেন। আর তার পাশাপাশি পুকুর যেগুলো লিজের পুকুর আছে, হ্যাঁ, অর্থাৎ যে হাঁস পুকুরগুলি আছে, এগুলি কিন্তু আপনারা লিজ নিয়েও এই মানে সম্ভাবনাময় এই শিল্পের মধ্যে আসতে পারেন। এখানে কিন্তু আমাদের যেটা সরকারি পুকুর রয়েছে, যেগুলি জলমহল রয়েছে, এগুলো 3 বছরের জন্য লিজ দেওয়া হয়। তো সুতরাং আপনারা এই 3 বছর মেয়াদে কিন্তু পরিকল্পনা করতে পারেন। অনেক সময় দেখা যায় যে 1 বছর মেয়াদে লিজ দিলে আপনার কার্যক্রম শুরু করতে করতে আপনার সময় শেষ হয়ে যায়, কিন্তু জলমহল নীতিমালা অনুযায়ী কিন্তু 3 বছর মেয়াদী লিজ হয়, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এছাড়াও হচ্ছে আমাদের যে মুক্ত জলাশয়গুলি রয়েছে, নদী রয়েছে, তাই না? তারপরে হচ্ছে খাল বিল রয়েছে, এগুলোতেও কিন্তু আপনাদের মৎস্য যে সম্পদ রয়েছে এটাও কিন্তু আহরণ করার একটা আপনাদের ভালো সুযোগ রয়েছে। এবং আমাদের ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে 2টা অভয়াশ্রম এখানে গঠন করা হয়েছে। এই অভয়াশ্রম গুলো কিন্তু মৎস্য চাষের একটা মৎস্য চাষের না, বেড়ে ওঠা, প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা একটা অত্যন্ত ভালো বা চমৎকার একটি উপায়। তো আসলে আমরা যতটুকু জানি, আমরা তো আসলে যেটা চোখে দেখে এবং বইপত্র পড়ে শিখি, কিন্তু যারা সরাসরি এদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমাদের উদ্যোক্তাগণ, তারা কিন্তু এটার বিষয়ে আরো অনেক বেশি জানেন। তো সেটা তাদের অভিজ্ঞতাগুলি, এগুলি যদি আপনারা কাজে লাগাতে যেন পারেন, এই জন্যই কিন্তু আমাদের এই মত বিনিময় সভাগুলো মানে আয়োজন করা হয়। এখানে হয়তো অনেকে ভাবতে পারেন যে মত বিনিময় সভায় বসবো, নানান রকম আলোচনা হবে, কালক্ষেপণ হবে, হ্যাঁ, এখানে বসে আসলে কতটুকু কি আলোচনা করা যায়, কিন্তু এই আলোচনাগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি আপনারা সঠিকভাবে এটা বুঝতে পারেন বা প্রশ্ন করতে পারেন।
আমাদের আলোচকদের আমি অনুরোধ জানাবো যে আমাদের এখানে যারা উদ্যোক্তা হওয়ার চিন্তায় আছেন বা এটা যারা ক্যারিয়ার হিসেবে গঠন করতে চান, তাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি যদি আপনারা একটু নেন, অন্তত 15-20 মিনিটও যদি তাদের সাথে একটু এই প্রশ্ন উত্তর আলোচনা করেন, আমার মনে হয় তাদের যে প্রশ্নগুলি আছে সেগুলোর উত্তর পেলে ওনারা অনেক বেশি উপকৃত হবে। আর তার পাশাপাশি আমি সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উদ্যোক্তাদের প্রতি, যে এত চমৎকার একটি উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আমি যেটা শুনলাম যে উনি একসময় চাকরিজীবী ছিলেন এবং এই চাকরি পেশা ছেড়ে দিয়ে কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছেন। তো আপনারা একটু চিন্তা করে দেখেন যে আসলে আমরা আমাদের যে 3 পুরুষ যদি পেছনের দিকে আপনারা তাকান, আমাদের এখানে কিন্তু এই যে চাকরি প্রথা এটা কিভাবে এসেছে, ব্রিটিশ একটা কালচারের মাধ্যমে, তাই না? এই ধরেন 1772-এর আগে তো এই প্রথা এদিকে ছিল না। তো আমরা 1772-এর আগে আমরা কি করতাম? আমরা তো এখানে হ্যাঁ আমরা এই যে কৃষিকাজ, মৎস্য, পশুপালন বা হচ্ছে উদ্যোক্তা, এই ধরনের কাজগুলোই আমরা করতাম। তার মানে আমাদের রক্তের সাথে কিন্তু মিশে আছে উৎপাদন, এবং উৎপাদনটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী। আমরা যেটা চাকরি বাকরি, এটা হয়তো জীবিকার তাগিদে অনেকে অনেকভাবে চাকরিতে নিয়োজিত হয়, কিন্তু মূল কাজ কিন্তু উৎপাদন। উৎপাদন যত বেশি হবে দেশ কিন্তু তত এগিয়ে যাবে। এবং আমি বারবার একটা কথা বলি যে আমাদেরও যদি সুযোগ থাকতো আমরাও উৎপাদনের দিকেই যেতাম। কিন্তু আপনারা যারা এখনো চিন্তা করছেন যে ভবিষ্যতে কি করা যায় বা কি বিষয়ের উপর আপনারা ক্যারিয়ার করতে চান, তাদের জন্য কিন্তু আমি মনে করি মৎস্য পেশা বা মৎস্য চাষ বা মৎস্য জীবী হওয়া এটা অত্যন্ত একটা লাভজনক এবং তার পাশাপাশি একটা মানে উৎপাদনমুখী পেশা। তো আমি অনুরোধ জানাবো আমাদের সকল সম্ভাবনাময় তরুণ এবং যুবকদের যারা এই পেশার সাথে সম্পৃক্ত হতে চান, আর একটিও সময় নষ্ট না করে আপনারা চিন্তা করতে পারেন যে এটা কিভাবে এই পেশার সাথে সম্পৃক্ত হতে পারেন। আর এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ঋণ কার্যক্রম রয়েছে। আমি বলছি না যে আপনাদেরকে ঋণ নিতেই হবে, যাদের সামর্থ্য রয়েছে বা যারা মনে করেন যে না নিজেরাই নিজেদের মধ্যে থেকে করবেন, তাদের তো প্রয়োজন নাই। কিন্তু তারপরে যদি আপনাদের কারো মনে হয় যে না মূলধনের প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমাদের সরকারি ভাবে বলেন বা বিভিন্ন সেক্টরে বলেন ঋণ প্রদানের কিন্তু কার্যক্রম রয়েছে। তো সুতরাং আপনারা ঋণ গ্রহণ করে ঋণের বিষয়গুলো কিন্তু খুব সহজ লভ্য আছে। অর্থাৎ যেটা হচ্ছে সার্ভিস চার্জ, অনেকে আবার আছেন যারা হচ্ছে ওই যে সুদ থাকে বলে অনেক সময় ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে একটা ধর্মীয় সেন্টিমেন্ট থাকে। তো এইটার ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের যেগুলো সরকারি ঋণ প্রদান করা হয় এখানে কিন্তু ইয়ে থাকে না, সুদ থাকে না, এখানে থাকে যেটা সার্ভিস চার্জ। অর্থাৎ এই সেক্টরে যারা কর্মচারী যারা চাকরি করেন তাদের তো একটা বেতন ভাতার প্রয়োজন আছে। তো সেই হিসাবে যেটা হচ্ছে আপনার সার্ভিস চার্জ দেওয়া হয়, এটাও খুব সহজ শর্ত, দেখা যায় মাত্র 4% বা 5% সার্ভিস চার্জের ভিত্তিতে কিন্তু এই ঋণগুলো আপনারা পেতে পারেন। এবং প্রথমে ঋণের সিলিংটা থাকে কম, অর্থাৎ সামান্য পরিমাণে ঋণ আপনারা নিয়ে যদি সফলভাবে সেটা পরিশোধ করতে পারেন, পরবর্তীতে কিন্তু ঋণের সিলিং বেড়ে যায়, অর্থাৎ আপনি আরো বেশি ঋণ সেখান থেকে গ্রহণ করতে সুযোগ পাবেন। তো আমি অনুরোধ জানাবো এখানে আপনারা মনোযোগ দিবেন, এবং আজকে কিন্তু তথ্য জানা কঠিন কিছু না, আমরা হাতের নাগালেই, আমরা ফিঙ্গার টিপের মাধ্যমে কিন্তু আমরা তথ্য বের করতে পারি। অর্থাৎ আমাদের সাথে যে ডিভাইস গুলি থাকে, আমরা যদি ইন্টারনেট ব্রাউজ করি, আমরা সারাদিন ইন্টারনেটে অনেক সময় নষ্ট করি, তাই না? অনেক সময় ফেসবুক বলেন, টিকটক বলেন বা ইউটিউব বলেন, এগুলিতে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা সময় দিয়ে থাকি। তো আমরা যদি কিছু সময় এই জানার জন্য একটু ব্যয় করি, তাহলে আমার মনে হয় আমরা অনেক বেশি সচেতন হতে পারবো। তো আপনি আর সময় নষ্ট করবেন না, আমাদের অন্যান্য বক্তারা আপনাদের সমৃদ্ধ করবে। আসসালামু আলাইকুম, আদাব, এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এত চমৎকার একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে এরকম করে সুন্দর একটি পরিবেশে দেখানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।